হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2024-26 সাবজেক্ট ইভিএস নিয়ে আলোচনা করব। এখানে আমরা চ্যাপ্টার 3 শুরু করেছিলাম। পরিবেশ বিজ্ঞানের পাঠ্যক্রমের রচনা নীতিসমূহ বা প্রিন্সিপালস অফ কারিকুলাম কনস্ট্রাকশন অফ ইভিএস এর প্রথম পর্ব আমরা এর আগের ক্লাসে আলোচনা করে ফেলেছি। প্রথম পর্বে আমরা চ্যাপ্টার 3 থেকে গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন, যার মধ্যে আমাদের 7 নম্বরের প্রশ্নের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য, সেগুলো আলোচনা করে দিয়েছি এবং প্রত্যেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই চ্যানেলে ভিজিট করে ক্লাসটা তোমরা দেখে নেবে। আজকে আমরা চ্যাপ্টার 3 দ্বিতীয় পর্ব করব। এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ 2 ও 7 নম্বরের প্রশ্ন দেখে নেব। 11 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীর চাহিদাগুলি কি কি উল্লেখ করো। শিক্ষার্থীর চাহিদার উপর ভিত্তি করে পাঠ্যক্রম প্রণয়ন করতে হয়। শিক্ষার্থীর চাহিদাগুলি হলো বিকাশমূলক চাহিদা, সামাজিক চাহিদা ও অর্থনৈতিক চাহিদা প্রভৃতি। বিকাশমূলক চাহিদার মাধ্যমে শিক্ষার্থীর সার্বিক বিকাশ ঘটে এবং সে একজন শিশু থেকে সমাজের নাগরিক স্তরে উন্নত হয়। সামাজিক চাহিদা পূরণের মধ্যে দিয়ে শিক্ষার্থী ভবিষ্যতে সুনাগরিক হিসাবে গড়ে তোলা হয় এবং অর্থনৈতিক চাহিদা পূরণ না হলে পাঠ্যক্রমকে গ্রহণ করতে আগ্রহী হবে না। শিক্ষার্থীর চাহিদাগুলি শিক্ষার্থী কী বিষয়ের চাহিদা, কী তার প্রয়োজন, সেটার উপরে বিশেষভাবে গুরুত্ব দিয়ে তবেই পাঠ্যক্রমকে প্রণয়ন করা উচিত। যদি শিক্ষার্থীর চাহিদা গুরুত্বপূর্ণ না হয় তাহলে শিক্ষার্থী পাঠ গ্রহণে আগ্রহ হারাবে এবং পাঠ গ্রহণে আগ্রহ হারালে শিক্ষার যে বিষয়টি সেটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে। সেই জন্য শিক্ষার্থীর চাহিদার উপর ভিত্তি করে আমাদের পাঠ্যক্রম তৈরি করতে হবে। তাহলে তার মূল বিকাশমূলক চাহিদা, তার চাহিদা কি? শিক্ষার্থীর চাহিদা বিকাশমূলক, যে তার সার্বিক বিকাশ করবে, জ্ঞান, বুদ্ধি, শারীরিক, মানসিক, প্রক্ষোভিক সমস্ত দিকে। সামাজিক চাহিদা, সমাজে তাকে যাতে সুষ্ঠুভাবে চলতে পারে, সকলের কাছে মর্যাদা লাভ করতে পারে, সেই দিকে যাতে তার বিকাশ ঘটে, সেই দিকটি বিশেষভাবে গুরুত্ব দিয়ে পাঠ্যক্রম প্রণয়ন করতে হবে। এবং অর্থনৈতিক চাহিদা, পরবর্তীকালে সে যাতে অর্থ উপার্জনের সহায়তা পায় সেই দিকটিও গুরুত্বের সাথে ভেবে তবেই পাঠ্যক্রমকে নির্বাচন করা উচিত। 12 নম্বর প্রশ্ন, শিক্ষামূলক উদ্দেশ্য নির্দিষ্টকরণ বলতে কী বোঝো, অথবা পাঠ্যক্রমের উদ্দেশ্য নির্দিষ্টকরণের সময় কোন কোন বিষয়গুলির উপর গুরুত্ব দিতে হয় উল্লেখ করো। পাঠ্যক্রম নির্ধারণের পূর্বে পাঠ্যক্রমের উদ্দেশ্য নির্দিষ্ট করতে হবে, কারণ পাঠ্যক্রমের বিষয়বস্তু উদ্দেশ্য পাঠ্যক্রম নির্ধারণের পূর্বে পাঠ্যক্রমের উদ্দেশ্য নির্দিষ্টকরণ করতে হয়, কারণ পাঠ্যক্রমের বিষয়বস্তু ও উদ্দেশ্য পরস্পর নির্ভরশীল। পাঠ্যক্রমের বিষয়বস্তু বলতে সাধারণ বিষয়বস্তু ছাড়াও সহ পাঠ্যক্রমের বিষয়বস্তুকেও বোঝানো হয়। পাঠ্যক্রমের উদ্দেশ্য নির্দিষ্টকরণের সময় যে বিষয়গুলির জোর দেওয়া হয় তা হলো, পাঠ্যক্রমের উদ্দেশ্য নির্দিষ্টকরণ কী বলতে, কেন আমি প্রত্যেক কাজের একটি বিশেষ কারণ থাকে। এই যে আমি পাঠ্যক্রমে কিছু বিষয়গুলো অন্তর্ভুক্ত করছি, এর দ্বারা কি ফল শিক্ষার্থীরা লাভ করবে সেই বিষয়টি আমাদেরকে আগে থেকেই সুনির্দিষ্ট করতে হবে, তবেই সেই পাঠ্যক্রমটি গ্রহণীয় হবে। প্রথম পয়েন্টে বলছে, পাঠ্যক্রমের বিষয়বস্তু এমনভাবে উপস্থাপন করা হবে যা থেকে শিক্ষার্থীর অভিজ্ঞতা আহরণ করবে এবং লব্ধ অভিজ্ঞতা বাস্তবে প্রয়োগ করতে পারবে। এমন কিছু অভিজ্ঞতার মাধ্যমেই তো শিক্ষার্থীরা শেখে, সেই জন্যে পাঠ্যক্রমে এমন কিছু অন্তর্ভুক্ত করতে হবে যার থেকে শিক্ষার্থী কিছু জানতে পারে এবং অভিজ্ঞতা অর্জন করতে পারে, এবং সেই অভিজ্ঞতা যেন সে বাস্তব জীবনে কাজে লাগাতে পারে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, পাঠ্যক্রমে উদ্দেশ্য নির্দিষ্টকরণের সময় যে বিষয়গুলি পাঠ্য বিষয়ে অন্তর্ভুক্ত করা হবে তার গুরুত্ব ও মূল্য বিচার করতে হবে। কোনো মূল্যহীন বিষয় অন্তর্ভুক্ত করা যাবে না। যে বিষয়টি আমি পড়াচ্ছি সেটা সত্যি কি গুরুত্বপূর্ণ, যদি গুরুত্বপূর্ণ হয় তবেই পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করবে, না হলে নয়। 3 নম্বর, পাঠ্যক্রমের উদ্দেশ্য তুলে ধরার সময় সহজ সরল ভাষায় শব্দ ব্যবহার করতে হবে, বিষয় সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে। সহজ সাধারণ ভাষায় না বললে তাহলে কেউ বুঝতে পারবে না। 4 নম্বর পয়েন্ট, পাঠ্যক্রমের বিষয়গুলি ক্রমানুসারে ও যুক্তিভিত্তিকভাবে তুলে ধরতে হবে যাতে শিক্ষার্থী বিষয়টির প্রাসঙ্গিকতা বুঝতে সক্ষম হয়। কোনোভাবে বিক্ষিপ্তভাবে পড়ানো যাবে না, বিষয়টি যুক্তি সহকারে পড়াতে হবে এবং বিষয়টি ক্রম অনুসারে পড়াতে হবে। 5 নম্বর, যে উদ্দেশ্যে পাঠ্যক্রম রচনা করা হয়েছে তা যাতে সময় অনুযায়ী পরিবর্তন করা যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এই উদ্দেশ্য নিয়ে আমরা পাঠ্যক্রমটি তৈরি করেছি, সেই উদ্দেশ্য সম্পূর্ণরূপে পরিপূর্ণতা হচ্ছে কিনা বা সেই বিষয়টি বেশি অধিক সময় চলে যাচ্ছে কিনা, এই সমস্ত দিকে ভেবে চিন্তে তবেই পাঠ্যক্রম প্রণয়ন করতে হবে এবং পরবর্তীতে যাতে তাকে পরিবর্তন করা যায়, পরিমার্জন করা যায়, সেই দিকেও খেয়াল রাখতে হবে। 13 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্ধারণের সময় কোন কোন দিকের উপর লক্ষ্য রাখতে হয়। পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের সময় পাঠ্যক্রমের চাহিদা ও উদ্দেশ্যের প্রতি লক্ষ্য রাখতে হবে। সেই সাথে বিষয়বস্তু বলতে সাধারণভাবে বোঝায় বিষয় সম্পর্কিত ধারণা বা সামান্যীকরণ তত্ত্ব। পাঠ্যক্রমের ক্ষেত্রে বিষয়বস্তু ছাড়াও সহ পাঠ্যক্রমিক বিষয়কেও বোঝানো হয়ে থাকে। পাঠ্যক্রমের বিষয়বস্তু বলতে যে শিক্ষার্থী চাহিদা আগ্রহ পরিপূর্ণ করতে হবে, সেই সাথে সমাজের চাহিদা আগ্রহ পরিপূর্ণ করতে হবে এবং সেই উদ্দেশ্যে পাঠ্যক্রমের চাহিদা ও উদ্দেশ্যকে সর্বদা লক্ষ্য রাখতে হবে। এবং বিষয়বস্তু বলতে শুধুমাত্র বিষয় সম্পর্কিত জ্ঞান নয়, সেই সাথে সামান্যীকরণ তত্ত্ব, সেই বিষয়টি যে পড়ছি তার একটি বাস্তবিক প্রয়োগ কী হবে সেটিও খেয়াল রাখতে হবে এবং সেই অনুযায়ী সহপাঠ্যক্রমিক কার্যাবলী অংশভূত করতে হবে যাতে বিষয়টির মধ্যে শিক্ষার্থীদের আগ্রহ গড়ে ওঠে, সেই সাথে তারা নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারে, শিখতে পারে।
14 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের কতগুলি শর্ত আছে আলোচনা করো। এটি 7 নম্বরের প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ। পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের সময় পাঠ্যক্রমের চাহিদা ও উদ্দেশ্যের প্রতি লক্ষ্য রাখতে হয়। বিষয়বস্তুর জ্ঞান শিক্ষার্থীকে জীবনের চলার পথে সাহায্য করে। তাই পাঠ্যক্রমের বিষয়বস্তু এমনভাবে নির্বাচন করতে হবে যাতে শিক্ষার্থীর ব্যবহারিক জীবনে প্রয়োজন হয়। বিষয়বস্তু নির্বাচনের কতগুলি শর্ত আছে, এগুলি হলো, বলছে যে পাঠ্যক্রমের বিষয়বস্তু যখন নির্বাচন করবে তখন পাঠ্যক্রমের চাহিদা এবং উদ্দেশ্যের প্রতি লক্ষ্য রাখতে হবে। সেই সাথে শিশুকেন্দ্রিক যেহেতু বর্তমান শিক্ষা ব্যবস্থা, শিশুর চাহিদা আগ্রহের ওপর খেয়াল রেখে পাঠ্যক্রমের চাহিদা উদ্দেশ্য লক্ষ্য নির্ধারণ করতে হবে। সমাজের চাহিদা প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে পাঠ্যক্রমের চাহিদা উদ্দেশ্য নির্বাচন করতে হবে। বিষয়বস্তুর জ্ঞান এমন দিতে হবে শিশু যাতে তার জীবনে, তার বাস্তব জীবন এবং যা সমাজ জীবন, যেহেতু মানুষ হচ্ছে সমাজবদ্ধ প্রাণী, তো সমাজের মধ্যে চলার জন্য তাকে সাহায্য করতে পারে সেই দিকে খেয়াল রেখে তবেই তার ব্যবহারিক জীবনে যত প্রয়োজন হয় সেই রকমের বিষয়বস্তু নির্বাচন করতে হবে। এর জন্য কতগুলি শর্ত রয়েছে। প্রথম বলছে কি, শিক্ষার্থীর চাহিদা ভিত্তিক। শিক্ষার লক্ষ্য হলো শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধন করা। শিশুর সর্বাঙ্গীন বিকাশ হয় তার চাহিদা পূরণের দ্বারাই। তাই পাঠ্যক্রম এমনভাবে নির্বাচন করতে হবে যেন শিশুর চাহিদা ভিত্তিক হয়, শিশুর চাহিদা আগ্রহ এগুলোকে পরিপূর্ণ করতে পারে। 2 হচ্ছে লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন। শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের বিষয়ে শিখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার লক্ষ্য নির্ধারণ করে এবং সেই মতো পাঠ্যক্রম নির্বাচিত হয়। শিক্ষা কেন প্রয়োজন? শিক্ষার লক্ষ্য কি? শিক্ষা সমাজের জন্য একটি সুস্থ স্বাভাবিক নাগরিক তৈরি করে, সেই সাথে শিক্ষায় আগামী ভবিষ্যৎকে নির্মাণ করে। এই জন্য শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 3 হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যতা। শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তি স্বাতন্ত্র্যতা একটি স্বাভাবিক ঘটনা। পাঠ্যক্রম নির্বাচনের সময় ব্যক্তির স্বাতন্ত্র্যতার দিকে খেয়াল রাখতে হবে। 4 পাঠ্যক্রমের সমাজকেন্দ্রিকতা। সমাজের আশা প্রত্যাশা পূরণ করে পাঠ্যক্রম। সমাজ বিকাশ হয় পাঠ্যক্রমকে কেন্দ্র করে। এই জন্য পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের সময় সমাজের চাহিদা, আশা, প্রত্যাশা বিবেচনা করে নির্ণয় করতে হবে। 5 হচ্ছে সৃজনশীলতা। সৃজনশীলতা পূর্ণতা পায় পাঠ্যক্রম বা বিষয়কে কেন্দ্র করে। এই জন্য পাঠ্যক্রমের সৃজনশীলতা যাতে স্থান পায় সেই দিকে নজর দিতে হবে। আর এই সৃজনশীলতা কি? আমাদের পাঠ্যক্রমিক কার্যাবলীর মাধ্যমে আমাদের এই সৃজনশীলতার বিকাশ ঘটে থাকে। এরপরে হচ্ছে সংরক্ষণ। সংরক্ষণ কি? শিক্ষার অন্যতম লক্ষ্য হলো অতীত অভিজ্ঞতার সংরক্ষণ ও সঞ্চালন। এই সংরক্ষণ ও সঞ্চালন প্রক্রিয়াকে কার্যকারী করে তুলতে হলে পাঠ্যক্রমের বিষয় নির্বাচন বিভিন্ন কার্যপদ্ধতি নির্বাচনের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিতে হবে। কোন বিষয়টি সংরক্ষণ করবে, কোন বিষয়টি দূরে সরিয়ে দেবে, কোনটি সংস্কার এবং কোনটি কুসংস্কার, সেটি আমাদের শিক্ষার মাধ্যমে আমরা জানতে পারি। সেই জন্য অতীত অভিজ্ঞতার সংরক্ষণ এবং সঞ্চালনের মাধ্যমে আমাদের পাঠ্যক্রম নির্বাচন করা উচিত। এর মাধ্যমে অতীতে কোনো ভুল থাকলে সেই ভুলটি শুধরে নেওয়া যায় এবং অতীতের কোনো ভালো অংশটি গ্রহণ করা যেতে পারে। ভবিষ্যৎ জীবন। শিক্ষার্থীকে ভবিষ্যৎ জীবনের জন্য উপযোগী করে তোলাই হলো শিক্ষার অন্যতম উদ্দেশ্য। এই জন্য পাঠ্যক্রম নির্বাচনের সময় শিশুর ভবিষ্যৎ জীবন ও সমাজের ভবিষ্যতের কথা মাথায় রেখে পাঠ্যক্রম নির্বাচন করতে হয়। 8 হচ্ছে গণতান্ত্রিক বোধ গঠন। আমাদের শিশু আগামী দিনের ভবিষ্যৎ সুনাগরিক। দেশ গড়ে তোলে, সমাজ গঠনে তার অগ্রণী ভূমিকা থাকবে। তার জন্য তার মধ্যে গণতান্ত্রিক বোধ গড়ে তোলা অত্যাবশ্যক। 9 হচ্ছে মূল্যবোধ গঠন। শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ জাগ্রত হয় নৈতিক শিক্ষা গ্রহণের দ্বারা। শিক্ষার্থীদের মধ্যে যাতে মূল্যবোধ জাগ্রত হয় এমন পাঠ্যক্রম নির্বাচন করতে হবে এবং সে যাতে ঠিক ভুল এই নৈতিকতার দিকটি তার মধ্যে জাগ্রত হয় সেই দিকে পাঠ্যক্রমে কিছু বিষয় অন্তর্ভুক্ত রাখতে হবে যাতে তার এই নৈতিক শিক্ষাটা গড়ে ওঠে। পর হচ্ছে 15 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রমের বিষয়বস্তু বিন্যাসের নীতিগুলি কী কী? পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের পর তা যথার্থভাবে বিন্যাস করা একান্ত প্রয়োজন। শিক্ষার উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য বিষয়বস্তু বিন্যাস চুক্তিভিত্তিক সংগঠন হওয়া প্রয়োজন। পাঠ্যক্রম গঠন করা অত্যন্ত জটিল কাজ। এই জটিল কাজ সাধারণত 3টি পর্যায়ে পাঠ্যক্রমের বিষয়বস্তু বিন্যাস করা হয়। 1 হচ্ছে ধারাবাহিকতা, 2 নিরবিচ্ছিন্নতা এবং 3 সমন্বয়ের নীতি। পাঠ্যক্রমের বিষয়বস্তু যে বিন্যাস করা হবে তার জন্য বিষয়টি অত্যন্ত জটিল বিষয়, কারণ কি আমাদেরকে ক্রমানুসারে এবং যুক্তিভিত্তিকভাবে পাঠ্যক্রমকে বিন্যাস করতে হবে। তার জন্য ধারাবাহিকতা, নিরবিচ্ছিন্নতা এবং সমন্বয় নীতি, এই 3টি নীতির ওপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়। পাঠ্যক্রম বিন্যাসে যে ধারাবাহিকতা বলা হচ্ছে, ধারাবাহিকতার যে নীতি, এই সম্পর্কে আলোচনা করবো। এটি বলতে কী বোঝো? ধারাবাহিকতা বলতে কী বোঝো? পাঠ্যক্রম বিন্যাসে ধারাবাহিকতা বলতে বোঝায় বিষয়বস্তু এবং তার উপস্থাপনের বিশেষ নিয়ম নীতি মেনে সময় অনুযায়ী বা ঘটনা অনুযায়ী ক্রমে সাজানোকে বিষয়বস্তু ক্রমবিন্যাসের কতগুলি নিয়ম আছে তা হলো সহজ থেকে কঠিন, জানা থেকে অজানা এবং কঠিন থেকে কঠিনতর, বিমূর্ত থেকে মূর্ত ইত্যাদি ঘটনা অনুযায়ী বিষয়বস্তুকে ধারাবাহিকতা বজায় রেখে সাজানো যায়। এই বিষয়টি এই যে পাঠ্যক্রমের শিক্ষার্থীর সুবিধা অনুযায়ী বিন্যাস করা যেতে পারে। এক্ষেত্রে পাঠ্যক্রম প্রণেতাদের দক্ষতা এবং শিক্ষকের দক্ষতার উপর নির্ভর করে। পাঠ্যক্রম এই যে ধারাবাহিকতা কী বলছে, যে আমরা কোন বিষয়টি আগে শেখাবো, কোনটি সহজ। যখন তুমি কোনো একটি জানা বিষয় থেকে
অজানা বিষয়কে শিক্ষার্থীর সামনে তুলে ধরবে, তখন সে কিন্তু পাঠে গ্রহণে আগ্রহী হবে। যখন দেখবে তুমি কোনো সহজ ঘটনা, সহজ থেকে কঠিন কোনো দেখবে অঙ্ক করার সময় যখন তোমাকে সহজ বিষয় থেকে কঠিনের দিকে নিয়ে যাওয়া হয়, তখন তুমি অতি সহজে ধীরে ধীরে সেই ক্রমটি ফলো করতে বা সেই প্রত্যেকটি লেভেলকে পৌঁছতে বা অ্যাচিভ করতে সহজে পারো। সেটা কি কারণ তুমি সহজ থেকে কঠিনের দিকে যাচ্ছ। আবার জানা থেকে অজানা, এটা ঠিক যে যখন সহজ জিনিসটা হয় সেটা তোমার জানা আছে, সেই জন্য তুমি একটার পর একটা কার্যক্রম করে এগিয়ে যেতে পারছো। কঠিন থেকে কঠিনতর, এবং যখন আমি কঠিন পর্যায়ে পৌঁছে যাবো এবং কঠিন থেকে আরও উচ্চতরতে পৌঁছবো, তখন সেটি এবং বিমূর্ত থেকে মূর্ত, যে বিষয়টি যখন কোনো বিষয়টি আমাদের চোখের সামনে নেই কিন্তু সেই বিষয়টির ধারণা আমরা কিভাবে দিচ্ছি এবং সেই বিষয়টি ধীরে ধীরে শিক্ষার্থীর কাছে স্পষ্ট হয়ে উঠছে, এটাই হচ্ছে বিমূর্ত থেকে মূর্ত। এই ধারাবাহিকতাগুলি বজায় রেখে পাঠ্যক্রমকে বিন্যস্ত করা হয়ে থাকে। এবার এখানে উদাহরণ হিসাবে বলছে, উদাহরণস্বরূপ আমরা যদি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদে ৩য় শ্রেণীর আমাদের পরিবেশ নামক পরিবেশ বিজ্ঞান পুস্তকটি বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে পুস্তকের বিষয় বা পাঠ্যক্রমের পরপর বিন্যাস করা হয়েছে। প্রথমে শরীর সম্পর্কে শিক্ষার্থীদের জানানো হচ্ছে। শিশু শিক্ষার্থীরা সাধারণত শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে প্রথম থেকেই জেনে থাকে এবং জানা থেকে অজানা স্তরে উত্তরণ করানোর চেষ্টা করা হয়েছে। এরপরে রয়েছে খাদ্য, পোশাক, ঘরবাড়ি, পরিবার, আকাশ, সম্পদ, সাবধানতা ইত্যাদি। পাঠ্যপুস্তককে পাঠ্যক্রম বিন্যাসকালে মানুষের যে জীবনের ধারণা খুব প্রয়োজনীয় উপাদানগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই বিষয়টি ধারাবাহিকতা মেনে পাঠ্যক্রমে বিন্যস্ত হয়েছে। 17 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রমের প্রয়োগ বা পাঠ্যক্রমের ক্রিয়াগত নীতি বলতে কী বোঝো? পাঠ্যক্রমের চাহিদা নির্ধারণ, উদ্দেশ্য নির্দিষ্টকরণ, বিষয় নির্বাচন ও বিন্যাসের পর পাঠ্যক্রমের প্রয়োগ করতে হয়। পাঠ্যক্রমের নির্ধারণ সফলতা নির্ভর করে তার প্রয়োগ ও ফলাফলের উপর। পাঠ্যক্রমের এই প্রয়োগগুলিকে পাঠ্যক্রমের ক্রিয়াগত নীতি বলা হয়। মানে পাঠ্যক্রমের যে চাহিদা নির্ধারণ করলাম, আমরা উদ্দেশ্য নির্দিষ্টকরণ করলাম, বিষয় নির্বাচন করলাম, বিন্যাস করলাম, এরপরে কীভাবে প্রয়োগ করতে হবে। প্রয়োগ করলে সেই যে আমরা পাঠ্যক্রমটি এতক্ষণ ধরে তৈরি করলাম সেটি ফলাফল আমরা জানতে পারবো। এর ফলাফলগুলি এবং ফলাফলের উপর কী হয় যে কীভাবে আমরা প্রয়োগ করছি তার কৌশলগুলো থাকে এবং এই কৌশলগুলি কীভাবে পাঠ্যক্রমের কাজ করছে, কৌশলগুলির প্রভাবে কীভাবে পাঠ্যক্রমের কাজ করছে এবং শিক্ষার্থীর কাছে পাঠ্য বিষয়টিকে তুলে ধরছে এবং সফলতা অর্জন করছে কিনা সেটাকেই আমরা ক্রিয়াগত নীতি বলছি। পাঠ্যক্রম প্রয়োগের নীতিগুলি কী কী বা ক্রিয়াগত নীতিগুলি কী কী? এক হচ্ছে কর্মকেন্দ্রিকতার নীতি, পরিবর্তনশীলতার নীতি এবং নমনীয়তার নীতি। 19 নম্বর প্রশ্ন, পরিবেশ শিক্ষায় খেলা কী ধরনের ভূমিকা পালন করে? গতানুগতিক ধারণা অনুযায়ী খেলাকে কাজ বা পঠন পাঠনের বিপরীত রূপ বলে মনে করা হয়ে থাকে, কিন্তু শিশুরা যেহেতু খেলাকে সর্বাধিক পছন্দ করে তাই বর্তমান শিক্ষাবিদগণ মনে করেন খেলার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের যে সক্রিয়তা দেখা যায় তাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের শিক্ষা দিতে হবে। খেলার মাধ্যমে শিশুর দেহ মনের বিকাশ বৃদ্ধি ঘটে এবং শিশু আনন্দ লাভ করে এবং শিক্ষা আনন্দদায়ক ও স্বতঃস্ফূর্ত হয়। ফলে শিক্ষার্থী খেলার মাধ্যমে শিক্ষা লাভ করলে সেটি তার মধ্যে দীর্ঘস্থায়ী হবে। আমরা জানি যে বিষয়টিতে শিক্ষার্থী আনন্দ লাভ করে, যে বিষয়টিতে তার ইন্দ্রিয়গুলো সজাগ হয় এবং সে সম্পূর্ণরূপে সে বিষয়টিকে গ্রহণ করতে পারে, তখনই কিন্তু শিখন দীর্ঘস্থায়ী হয়। সেই জন্য খেলার মাধ্যমে যেহেতু এই সমস্ত আধুনিক মনোবিজ্ঞান সম্মত শর্তগুলি পূর্ণতা পায়, তখন খেলাভিত্তিক শিখন সর্বাধিক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যে খেলা হলো একটি সার্বজনীন ব্যাপার, সব জায়গায় সব দেশের ছেলেমেয়েরা খেলতে ভালোবাসে, মানে শিশু বা ব্যক্তির সর্বজনীন স্বতঃস্ফূর্ততা, স্বাধীনতা, আনন্দদায়ক, সৃজনধর্মী স্বভাবগত আচরণ, তাই খেলাভিত্তিক শিখন বর্তমান শিক্ষা ব্যবস্থাকে বিশেষভাবে প্রভাবিত করে। এবারে বলছে খেলাভিত্তিক শিক্ষার প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখে। প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য এখানে উল্লেখ করা হয়েছে। বর্তমান শিক্ষার ক্ষেত্রে খেলাভিত্তিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। এক, কারণ কাজ ও খেলাভিত্তিক শিক্ষা শিশুদের কাছে খুব আকর্ষণীয় হয়, কারণ এই ব্যবস্থা তাকে অবাধ স্বাধীনতা দেয়। 2, এই খেলাভিত্তিক শিক্ষণের মাধ্যমে শিশু নিজের হাতে সব কাজ করার সুযোগ পায়, ফলে শিক্ষণীয় অভিজ্ঞতা দীর্ঘস্থায়ী হয়। খেলাভিত্তিক শিক্ষণের মধ্যে দিয়ে শিশুর জ্ঞান সংরক্ষণ, নির্মাণ এছাড়া কৌতূহল প্রভৃতি যথার্থভাবে বিকশিত হয়। 4 হচ্ছে খেলাভিত্তিক শিক্ষণের মাধ্যমে শিশুর মধ্যে সুপ্ত প্রতিভাগুলির বিকাশ ঘটে, সে নিত্য নতুন অন্যান্য কাজে উৎসাহিত হয়। 5 হচ্ছে এই খেলাভিত্তিক শিখন বিশেষ চাহিদা সম্পন্ন, বিশেষ করে স্বল্প বুদ্ধি সম্পন্ন শিশুদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এই পদ্ধতিটি কঠিন বিষয়গুলিকে অতি সহজে তাদের বুঝতে সাহায্য করে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে যারা মেন্টালি ডিসেবল বা কিছু সমস্যা আছে, অস্থিগত সমস্যা ইত্যাদি, তো তাদেরকে স্বল্প বুদ্ধি সম্পন্ন এই সমস্ত শিক্ষার্থী, তাদেরকে কোনো বিষয়টিকে খেলার মাধ্যমে কঠিন বিষয়টিকে অতি সহজে বুঝিয়ে দেওয়া যায়। 6 হচ্ছে খেলাভিত্তিক শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ মনোবৈজ্ঞানিক ভিত্তিক
এর ওপর প্রতিষ্ঠিত এই পদ্ধতিতে শিশুরা তাদের সামর্থ্য, চাহিদা, রুচি অনুসারে সব কিছু শেখে। এই ছিল আমাদের আজকে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো আমরা চ্যাপ্টার 3 ইভিএসের চ্যাপ্টার 3 থেকে 2 ও 7 নম্বরের জন্য উল্লেখ করে দিলাম। আমাদের থার্ড চ্যাপ্টারের সেকেন্ড পার্ট বা দ্বিতীয় পর্ব, এবং এরপরে আমরা তৃতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হব।